সংশয় বিশিষ্টজনেরা। তৃতীয় শক্তির ভয়ে প্রধানমন্ত্রীর ঘন ঘন ক্যান্টনমেন্ট সফর, হান্নান শাহ যুদ্ধ করার শক্তি বিরোধী দলে নেই স্বরাষ্ট্রমন্ত্রী। সাভার ও আশুলিয়ার ধামরাই এলাকায় 18 দিনের 27টি বাড়িতে ডাকাতি, পুলিশ মামলায় নেয় না, অভিযোগ ক্ষতিগ্রস্তদের। আসসালামু আলাইকুম, আমি নুসরাত উর্মি। আমন্ত্রণ জানাচ্ছি বিকেল 5টার 21 সংবাদে। নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে সরকারের উদ্যোগ সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড আকবর আলী খান। তিনি মনে করেন শক্তিশালী নির্বাচন কমিশনই সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে সক্ষম। ইলেকশন ওয়ার্কিং গ্রুপ আয়োজিত আলোচনায় রাজনীতি বিশ্লেষকরা বলেন, নির্বাচনে কালো টাকার ব্যবহার রোধ করতে হবে নির্বাচন কমিশনকেই। তাপসী রাবের রিপোর্ট। গণপ্রতিনিধিত্ব বিলের সংশোধনী নিয়ে ইলেকশন ওয়ার্কিং গ্রুপে আলোচনার আয়োজন করে। এতে আকবর আলী খান বলেন, নির্বাচন নিয়ে সংশয় কাটার আগে নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা বৃথা। আইন সংশোধন নয়, বরং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে বলে মত দেন তিনি। যে যা বলে সেটা করে না। সরকার বলে তত্ত্বাবধায়ক সরকারের দরকার নাই, নির্বাচন কমিশন শক্তিশালী করতেই হবে। নির্বাচন কমিশন শক্তিশালী করার জন্য কোন প্রস্তাব সরকারের পক্ষ থেকে দেওয়া হয়। নির্বাচন কমিশন তো বহু ক্ষমতা চাইতে পারে নেওয়া যেত। সরকারের পক্ষ থেকে তো বলা উচিত যে তারা নির্বাচন কমিশন শক্তিশালী করার জন্য কি করতে চায়। একটা প্রস্তাব আমি দেখিনি। বিশ্লেষকরা বলেন, সংসদ বহাল রেখে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। তাদের অভিমত, নির্বাচনের সময় প্রশাসনের উপরও নজরদারি করা উচিত নির্বাচন কমিশনের। টাকা পয়সা দিয়ে ওই যে ভোট কিনে তারা সেই যে বিনিয়োগ করবেন, বিনিয়োগ করে তারপরে কোটি কোটি টাকা তার প্রতিদান নেবেন। তো এই তো আর গণতন্ত্র হল না, এটা তো আর ইনক্লুসিভ গণতন্ত্র হল না। তো এই নির্বাচন কমিশনের এবং আমাদের রাজনৈতিক দলগুলো, আমাদের নাগরিক সমাজের সবাই কিন্তু এ ব্যাপারে আমাদের কিন্তু সোচ্চার হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের এনটিআর প্রশাসন একেবারে টোটালি 100% দলীয়করণ করা হয়ে গেছে। সেখানে এবং তার দলীয় সরকারি ক্ষমতা থাকবে বলে মনে হচ্ছে। এবার যদি এখন তো মনে হয় না যে কোনো এবারে কোনো চেঞ্জ হওয়ার কোন সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে না। মুক্ত আলোচনায় অংশ নিয়ে অন্যান্য বক্তারা বলেন, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা প্রধান। তবে 10ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা এ বিষয়ে সংশয় প্রকাশ করেন আলোচকরা। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা। তথাকথিত তৃতীয় শক্তির উত্থানের ভয়ে প্রধানমন্ত্রী ঘন ঘন ক্যান্টনমেন্ট সফর করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, পিলখানায় সেনা অফিসারদের রক্ষার চেষ্টা না করে প্রধানমন্ত্রী এখন সেনাবাহিনীর প্রতি প্রীতি দেখাচ্ছেন। তিনি বলেন, সংবিধানের দোহাই দিয়ে লাভ হবে না, জনগণের ইচ্ছার প্রতিফলন সংবিধানে প্রতিষ্ঠিত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, যে কোনো মূল্যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আদায় করা হবে। সে সময় তিনি বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্দলীয় সরকার ব্যবস্থা নিয়ে গণভোট আয়োজনের আহ্বান জানান। আপনাদের আজ্ঞাবহ ইসির ইলেকশন কমিশনের মাধ্যমে আপনারা গণভোট করেন, দেখি বাংলাদেশের মানুষ এই তত্ত্বাবধায়ক সরকার চায় কিনা। কয়েকদিন আগে উনি সিলেট গিয়েছিলেন, খবর পেলাম সেখানে উনি ক্যান্টনমেন্টে গেছেন। ওটা তো ওনার প্রোগ্রামে ছিল না। উনি কাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছেন? তথাকথিত তৃতীয় শক্তি বলে, নাম বলে না। ওই ভয়েই আজকাল দেখা যাচ্ছে ওনাদের ঘন ঘন সফর। এবার আঞ্চলিক সংবাদ। তথাকথিত যুদ্ধ করার মতো শক্তি বিরোধী দলের নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। দুপুরে চাঁদপুরের কচুয়ায় 25শে অক্টোবর থেকে বিরোধী দলের যুদ্ধ ঘোষণা সম্পর্কে এই মন্তব্য করেন তিনি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করার আহ্বান জানান। সেই সঙ্গে জনগণকেও ভোটের মাধ্যমে বিএনপি জামায়াতের মিথ্যাচারের জবাব দিতে বলেন। এর আগে মন্ত্রী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 4 দিন নিজ কক্ষে অবরুদ্ধ থাকার পর উদ্ভূত পরিস্থিতি নিরসনের জন্য শনিবার জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেছেন উপাচার্য অধ্যাপক ড নুরুন নবী।
মঙ্গলবার থেকে 5 মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নুরুন নবীকে প্রশাসনিক ভবনে অবরুদ্ধ করে রেখেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষকদের ক্লাস পরীক্ষা বর্জনের কারণে এবং প্রশাসনিক ভবন অবরুদ্ধ রাখায় বিশ্ববিদ্যালয়ের সব কর্মকাণ্ড পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। অচলাবস্থা নিরসনে শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কিংবা রাষ্ট্রপতির দপ্তর থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সাভার ও আশুলিয়ার ধামরাই এলাকায় বেড়ে গেছে ডাকাতি। গেল 18 দিনে 27টি বাড়িতে ডাকাতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যদের অভিযোগ, এসব ঘটনায় সাভার মডেল থানা পুলিশ মামলা নেয় না। এ বিষয়ে কথা বলতে গেলে সাভার থানার ওসি কথা বলতে রাজি হননি। আর ঢাকা জেলার পুলিশ সুপার জানান, নিরাপত্তায় টহল জোরদার করা হয়েছে। সাভার প্রতিনিধি নাজমুল হুদা রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজমিন। সাভারে ডাকাত আতঙ্কে রয়েছে এলাকাবাসী। কয়েকদিনের ব্যবধানে পরপর কয়েকটি বাড়িতে ডাকাতি হওয়ায় এই আতঙ্ক আরো বেড়েছে। প্রতিদিন সন্ধ্যার পরে এটা আমাদের একটা ভয়ঙ্কর নগরীতে পরিণত হচ্ছে। ভুক্তভোগীরা জানায়, 10 সেপ্টেম্বর সাভারের সোভানবাগ ও জামসিং এলাকার 8 বাড়িতে পরপর ডাকাতি হয়। 15 জনের ডাকাত দল ব্যবসায়ী গোলাম মুস্তফার বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুটে নেয়। বাধা দিতে গেলে করা হয় গুলি। এরকম অস্ত্রের সামনে তো কেউ করতে পারবে না। তার টাকা পয়সা নিচ্ছে ভালো, কিন্তু আবার কুবও দিচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুধু বাড়িতেই নয়, রাস্তাতেও প্রতিবন্ধকতা সৃষ্টি করে যানবাহনেও ডাকাতি হচ্ছে। আমার কাছে 8-9 হাজার টাকা চাল, আমার টাকা কিনে নিয়েছে, আর ওনার কাছে 6-7 হাজার টাকা চাল, এই টাকা নিয়েছে। গাছ ফেলানো থাকার পরে আমরা জামার তো ওইখানে ঢুকছি, ওরা ওই সময় গাড়ির গ্লাস সব ভেঙে ফেলানোর পরে ওরা 20-25 জন পরে আমাদেরকে নামায় আমাদেরকে ইচ্ছা মতো মারল। এসব ঘটনায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয় না বলে অভিযোগ ভুক্তভোগীদের। পুলিশের কাছে, র্যাবের কাছে আমার প্রশ্ন যে এই রাস্তায় এতগুলো ডাকাতি হইলো, একদিন তারা কেন করতে পারলো না? পুলিশ বলতেছে যে আমরা টহল দিতেছে, কিন্তু তার কোনো ফল হইতেছে। কারণ আমরা কি করবো, আমরা তো অপারেশনের উপর নির্ভরশীল। ঢাকা জেলার পুলিশ সুপার ডাকাতির ঘটনা স্বীকার করলেও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দাবি, শুধু এক বাড়িতে ডাকাতি হয়েছে, অন্যগুলো ছিল চুরি। তবে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। ডিটেকটিভ ব্রাঞ্চের অফিসাররা আছে, তাদের টহল জোরদার করেছে এবং চেকপোস্ট করছে এবং সব ধরনের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। ডাকাতি রোধে আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে তৎপর হওয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পদ্মা সেতুর আর কোনো টেন্ডার বাকি নেই, তবে ঠিকাদারদের অনুরোধে আগামী 4 নভেম্বর পর্যন্ত পদ্মা সেতুর টেন্ডারের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ওবায়দুল কাদের। যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার ভাঙন কবলিত মাওয়া ঘাট পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন। সে সময় মন্ত্রী বলেন, আগে ব্যবস্থা নেওয়া হলে হয়তো মাওয়ার ভাঙন নিয়ন্ত্রণ করা সম্ভব হতো। ভাঙন কবলিত লোকদের পদ্মা সেতু প্রকল্পে ক্ষতিগ্রস্তদের জন্য নির্মিত পুনর্বাসন কেন্দ্রে জরুরি আশ্রয়ের ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী। একটা বিরতি নিচ্ছি, আর যখন ফিরে আসবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে প্রায় 20 কিলোমিটার রাস্তা। আবারও আমন্ত্রণ বিকেল 5টার 21 সংবাদে। বর্তমান সরকারের দুর্নীতি নিয়ে খালেদা জিয়ার বড় গলায় কথা বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দুপুরে কুষ্টিয়ার মিরপুরে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বর্তমান সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের ব্যাপারে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে জনগণের কোনো অভিযোগ থাকলে তা মাথা পেতে নেওয়ার কথাও বলেন মন্ত্রী। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে অংশে প্রায় 20 কিলোমিটার রাস্তা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। হাইওয়ে পুলিশ জানায়, টানা 2 দিন হরতালের পর মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে গেছে। সেই সঙ্গে গেল রাতে চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী ট্রাক বের হওয়ার কারণে যানজট আরও তীব্র রূপ নিয়েছে। বুধ ও বৃহস্পতিবার হরতালের সময় সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে যানবাহন ভাঙচুর ও রাস্তায় ব্যারিকেড দেয় জামায়াত শিবির কর্মীরা। হরতাল শেষ হওয়ার পরও মহাসড়কের অনেক স্থান থেকে যানবাহন সরিয়ে নেওয়া হয়নি। জোয়ারের পানিতে ফের ডুবে গেছে ভোলার 6টি উপজেলা। এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 5 লক্ষাধিক মানুষ। চরম দুর্ভোগ নেমে এসেছে তাদের জীবনে। ভোলা বিভিন্ন পয়েন্টে বেড়িবাঁধ না থাকায় ইলিশা, কাটিয়া, ধনিয়া, রাজাপুর, ভেলুমিয়া সহ
ভোলা সদরের 9টি ইউনিয়নের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে মনপুরা, বোরহান উদ্দিন উপজেলা সহ দৌলতখান উপজেলার ভবানীপুর, মদনপুর, সৈয়দপুর সহ 6টি ইউনিয়নের মানুষ ও কুকরি, মুকরি, মুজিবনগর সহ চরাঞ্চলে পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন লক্ষাধিক মানুষ। জোয়ারের পানি আরো 3 থেকে 4 দিন থাকবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা। মৌলভীবাজারে গণজাগরণ মঞ্চের কর্মী ও ছাত্রফ্রন্টের সাবেক কলেজ শাখার সভাপতি লিটন দেবনাথকে কুপিয়ে জখম করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাতে লিটন দেবনাথ রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে। এ সময় তার মাথা, হাত এবং পায়ে আঘাত করা হয়। লিটনের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হলে রাতে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে দায়ীদের শাস্তির দাবি জানান। হামলার প্রতিবাদে রাতে মৌলভীবাজার চৌমোহনায় বিক্ষোভ মিছিল করে গণজাগরণ মঞ্চ। চুয়াডাঙ্গায় অস্ত্র ও গুলি সহ পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা শাহিনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশ জানান, আজ ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাট বোয়ালিয়া গ্রাম থেকে পুলিশ শাহিনকে গ্রেফতার করে। সে সময় 2টি অস্ত্র সহ 2 রাউন্ড গুলি উদ্ধার করে। তার নামে চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, মেহেরপুর, গাংনী, ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানায় একাধিক হত্যা, বোমাবাজি, ছিনতাই ও অস্ত্র মামলা রয়েছে। কোরবানির সামনে রেখে সিরাজগঞ্জ ও পাবনার খামারিরা ব্যস্ত গরু পরিচর্যায়, তবে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কিত খামারিরা। ভারতীয় গরুর অবৈধ অনুপ্রবেশ ও রাজনৈতিক অস্থিরতায় গরু বিক্রি করে লাভবান হওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। মিল্কভিটার আওতাধীন পাবনা ও সিরাজগঞ্জ 2 জেলায় প্রায় 17,000 খামারি এবার প্রায় 3 লাখেরও বেশি গরু পালন করছেন। কোরবানি উপলক্ষে বিক্রি করে ঈদ উদযাপনের পাশাপাশি ভাগ্য পরিবর্তনে অনেকেই বাড়াতে চান খামারের পরিধি। বিক্রির জন্য এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যবসা যদি ভালো হয় সামনে আরো বড় করে ফার্ম করার চিন্তা ভাবনা আছে, আরো 35-40 লাখ টাকা দিতে হবে, একটা শান্তি পাবো। খামারিরা জানান, গেল বছর অ্যানথ্রাক্স আতঙ্কে ব্যাপক লোকসান গুনতে হয়েছে তাদের। এবার এই আতঙ্ক কাটিয়ে উঠলেও ভারতীয় পশুর অবৈধ অনুপ্রবেশ ও রাজনৈতিক অস্থিরতা